অজানা আতঙ্ক। এখানে সবকিছু দেখা যায় না, কিছু অনুভব করতে হয়। আমাদের আজকের ভৌতিক নিবেদন রক্তের ছাপ। এইবার এইবার আমার পালা। এইবার তুই, হ্যাঁ, তুইও আমার মতো ঘুরবি এই ঘর জুড়ে। ঘর জুড়ে ঘরে একা থাকলে আয়না আর দেওয়ালও কথা বলে, দেওয়ালও কথা বলে। রাত তখন 12:30। কলকাতার এক পুরনো ফ্ল্যাট বাড়ি, লেক টাউনের পাশেই। পঞ্চম তলার ফ্ল্যাটে একা থাকতো রুদ্রজিৎ, সদ্য পেশায় যোগ দেওয়া এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ব্যস্ত অফিস আর ক্লান্ত সন্ধ্যার শেষে তার একমাত্র শান্তি ছিল রেডিও চালিয়ে গল্প শুনে ঘুমানো। কিন্তু সেদিনের রাতটা আর 5টা রাতের মতন একেবারেই ছিল না। ঘুমের মধ্যে হঠাৎ একটা শব্দে চমকে উঠল রুদ্রজিৎ, যেন কেউ চুপি চুপি কাঁচের গ্লাসে নখ বুলিয়ে যাচ্ছে। মাথার কাছে থাকা রেডিওটা হঠাৎ শব্দ করে বন্ধ হয়ে গেল। বিছানা থেকে উঠে জানালার দিকে তাকাতেই কুয়াশা ঘেরা আকাশের নিচে একটা ছায়া নড়ছে সে দেখতে পেল। একটা নারীর অবয়ব, যার মাথায় ঘোমটা আর পায়ে পড়া গাঢ় লাল আলতা, ক্রমশ যেন কেঁদেই চলেছে। কিন্তু পঞ্চম তলায় কেউ আসবে কিভাবে? এই সন্দেহ কাটানোর জন্য সে দরজার ছিটকিনি খুলে বাইরে তাকালো। কিন্তু তখন করিডোর সম্পূর্ণ ফাঁকা, লিফট বন্ধ আর সিঁড়ির দিকেও কেউ নেই। অথচ মেঝেতে ফুটে আছে তাজা আলতা মাখানো পায়ের ছাপ, একেবারে তার দরজার সামনে এসে যেন থেমে গেছে। পরদিন সকালে সে কথাটা বাড়িওয়ালার ছেলেকে বললে সে একটুখানি চুপ করে বলল, দাদা, আপনার ফ্ল্যাটে আগে যে মাসিমা থাকতেন, উনিও ওই রকমই পায়ে আলতা দিয়ে ঘুরে বেড়াতেন, জানেন তো? এই ফ্ল্যাটেই আত্মহত্যা করেন ওনার জামাই। আর তারপর তারপর উনি আর পাগলের মতো হয়ে গিয়েছিলেন দাদা। একদিন একদিন ছাদ থেকে হঠাৎ ঝাঁপ দিয়ে সে সে মারা যায় দাদা। সেদিনের পর থেকেই প্রতি রাতে রুদ্রজিৎ শুনতে পায় দরজার বাইরে টুপ টুপ করে কেউ হেঁটে চলেছে। একটা সময় পার সে বুঝে যায় ঘরে একা সে নেই, তার সাথে যেন আরো কেউ রয়েছে। এক রাতে সাহস করে দরজা খুলে দেয় সে, কিন্তু দেখে কেউ কোথাও নেই। কিন্তু মেঝেতে আবার সেই আলতা পায়ের ছাপ, এবার সেগুলো ঘরের ভেতরে ঢুকেছে। রাতের রেডিও, সিলিং ফ্যান, আয়নার নিচে রাখা চিরুনি, সবকিছুতেই তার ছোঁয়া লেগে থাকে। রুদ্রজিৎ দিনে দিনে শুকিয়ে যেতে থাকে, মুখের রঙও কেমন যেন ফ্যাকাশে হয়ে যেতে থাকে, আর তার চোখে ঘুম নেই। একদিন অফিস থেকে ফিরে দেখে দরজায় লাল আলতায় লেখা, এইবার আমার পালা, তুইও এবার আমার মতোই ঘুরবি এই ঘর জুড়ে। এইবার আমার পালা, তুইও এবার আমার মতো ঘুরবি এই ঘর জুড়ে, এই ঘর জুড়ে তুইও আমার মতো ঘুরবি, তুইও আমার মতো ঘুরবি।
তারপর থেকেই রুদ্রজিতের কোনো খোঁজ মেলেনি। কেউ বলে মাঝরাতে ওই ফ্ল্যাটে আজও জ্বলে ওঠে আলো, ভেতর থেকে শোনা যায় হাসির আওয়াজ, আর ছাদের কিনারায় দেখা যায় একজন দাঁড়িয়ে, যার মাথায় ঘোমটা আর পায়ে গাঢ় লাল আলতা। লেক টাউনে সেই পুরনো ফ্ল্যাটটা এখন বন্ধ, বাইরে থেকে তালা দেওয়া, কিন্তু আশেপাশের বাসিন্দারা জানে ভেতরটা একদম ফাঁকা নয়। 1.5 মাস পর বাড়িওয়ালার ছোট ভাই সুমিত শহরে ফিরল। সে ছিল বিদেশে, কিছুই জানতো না রুদ্রজিতের অদ্ভুত নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারে। বাড়ি এসে সে শুনল তার পুরনো প্রিয় রুমটা এখনো নাকি তালাবন্দি। খুব অবাক হয়ে সে বলল, ও এসব ভূতটুত নয় কাকু, আমি সেখানে থাকবো, বুঝলেন তো। আরে এত সুন্দর ভিউওয়ালা একটা ফ্ল্যাট এমনি এমনি পড়ে থাকবে নাকি? হ্যাঁ, হুর, কি যে বলেন আপনারা। ওর সাথে তর্ক করে লাভ হলো না বিশেষ। শেষমেশ এক বিকেলে তালা খুলে আবার খোলা হলো সেই অভিশপ্ত ফ্ল্যাট, যার ঘরদোর পরিষ্কার করা হলো। সবকিছুই বেশ স্বাভাবিকই ছিল, শুধু জানালার পাশে রাখা রুদ্রজিতের পুরনো রেডিওটা তখনও ঠিক আগের জায়গাতেই ছিল, আর ঘরের কোণে পাওয়া গেল একটা শুকনো আলতা ছোপ দেওয়া চিরুনি। সুমিত প্রথম রাতেই বুঝতে পারল ঘরে যেন কিছু একটা আছে, একটা অদ্ভুত ঠান্ডা ভাব আর একটা চাপা গন্ধ। আর ঠিক রাত 12টার পর সেই রেডিওটা হঠাৎ বেজে উঠল নিজে থেকেই। এবার এবার আমার পালা, এবার তুইও আমার মতো ঘুরবি, তুইও আমার মতো ঘুরবি এই ঘর জুড়ে। সুমিত এই কণ্ঠস্বর শুনে আতঙ্কে রেডিও বন্ধ করতে গেল, কিন্তু বোতাম গুজে গেল তার আঙুলের নিচে। সে যেন কিছু একটা ঠান্ডা আর ভেজা অনুভব করলো। চোখ মেলে দেখলো ঘরের মেঝেতে আবার সেই পায়ের ছাপ, তবে এবার সেগুলো ঘুরে ঘুরে তার খাটের চারপাশে, যেন কিছুর অপেক্ষা করছে। সেদিনের পর থেকে সুমিত কেমন যেন বদলে যেতে লাগলো। অফিসে গিয়ে চুপ করে বসে থাকতো, কথা বলতো খুব কম, আর মাঝে মধ্যে তাকিয়ে থাকতো এক দৃষ্টিতে আয়নার দিকে। একদিন এক বন্ধুকে ডেকে বলল, তুই জানিস, আমি এখন বুঝি কেন ওটা অমন করেছিল। ঘরে একা থাকলে একটা সময় পর মানুষ আলাদা কিছু শুনতে পায়, দেখতে পায়, বুঝতে পারলি তো? বন্ধুটি হেসে বলল, আরে ধুর, তুই বেশি হরর মুভি দেখিস, বুঝলি তো। ওসব কিছু না, ভূত কিছু হয় না, বুঝলি তো এসব। সুমি চোখ নামিয়ে আস্তে আস্তে বলল, আমি কিছু দেখিনি, কিন্তু কিন্তু ঘরের আয়নাটা আমাকে অনেক কিছু দেখায়, অনেক কিছু। সেই রাতে আবার টুপ 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 এই শব্দে ঘরের ভেতরে একটা ছায়া নড়ে উঠল। আয়নায় দেখা যায় এক অদ্ভুত নারী মূর্তি, যার মাথায় ঘোমটা, কিন্তু আয়নার বাইরের ঘরে কেউ নেই। 1 সপ্তাহ পরে প্রতিবেশীরা আবার পুলিশের কাছে অভিযোগ করে ফ্ল্যাটে নাকি কেউ সাড়া দিচ্ছে না, আর দরজাও ভেতর থেকে নাকি বন্ধ। তালা ভেঙে অগত্যা ঘরে ঢুকে পুলিশ দেখে খাটে রাখা আছে একটা চিঠি, যেটি আলতায় লেখা, আমি ফিরেছি টুকি, আমি আবার ফিরেছি, এবার এবার সেও আমার মতো আলো ছুঁয়ে ছুঁয়ে ঘুরবে, সেও আলো ছুঁয়ে ছুঁয়ে ঘুরবে। আর ঘরের কোনায় রেডিও আবার চালু হয়ে গিয়েছে, আর আয়নায় দেখা যাচ্ছে 2 জন মানুষের ছায়া, তার মধ্যে একজন নারী আর এক পুরুষ, যার মাথায় ঘোমটা আর মুখে ফ্যাকাশে অদ্ভুত তাচ্ছিল্যের হাসি, আর পায়ের নিচে
করে ছাপ পড়ছে, একেবারে টুপ টুপ শব্দে।